নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিত রয়েছি আপনাদের সাথে অন্য টিভির পর্দায়। এই মুহূর্তে আপনারা দেখছেন কড়া কথা সোজাসুজি উইথ অঙ্কিত। প্রত্যেক সপ্তাহের মতো এ সপ্তাহে আমাদের অতিথি হিসেবে যিনি আছেন তিনি আপনাদের সকলের পরিচিত ভীষণ কাছের মানুষ। প্রত্যেক দিন আপনাদের দেখা হয়, নিশ্চয়ই দেখা হয়। আসুন পরিচয় করিয়ে নেওয়া যাক। আমাদের সাথে রয়েছেন শতরূপ ঘোষ। নমস্কার থ্যাংক শতরূপ ইউ। বাবু। নমস্কার। আপনার সাথে আজকে আমাদের এই অনুষ্ঠান, আপনাকে স্বাগত জানাই আমাদের এই পর্দায়। কেমন লাগছে আপনার Thanks. এখানে আসতে পেরে, এবং ভাল লাগছে। কেমন আছেন আপনি? এই সবাই যেরকম আছে, এখন খুব ভালো আছি তো বলা যায় না, তবে আশা করছি যে সময়টা পাল্টাবে, সবাই আবার ভালো থাকবে। আচ্ছা, আপনার কাছে প্রথমেই আসবো। আমাদের এই অনুষ্ঠানটার ধরনটা অনেকটা এরকম যে আমরা প্রথমে জানতে চাই যিনি আমাদের অতিথি হয়ে এসেছেন তার জীবনটা সম্পর্কে। কারণ আমরা জানি অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি অনেক মানুষ তাদের সাফল্যের পরের কথা অনেকে জানেন, কিন্তু সেই পথটা অনেকের কাছেই হয়তো অজানা। তাই সেই জায়গাটা নিয়ে কিছু কথা বলবো দেখুন আপনার। আমার ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ হুম, বলুন। বলুন বলুন, যেটা বলছিলেন না, তারপর আপনি আমি আবার আসবো। কিছুটা বোধহয়, আচ্ছা আপনি বোধহয় কিছুটা আচ্ছা, জিজ্ঞেস করছিলেন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমি আসলে এটা বলতে চাইছিলাম যে হুম। আপনার ছোটবেলাটা কেমন ছিল। আমি একদম ছোটবেলা বলতে স্কুলের গণ্ডির কথা বলতে চাইছি, কারণ আপনি সাউথ পয়েন্ট থেকে পড়াশোনা করা, সেই যে জায়গা পর্যন্ত আসা, সেই জায়গাটা বলছি। আমার স্কুল লাইফের কথা যদি এখন জিজ্ঞেস করেন, আমার একটা জিনিস, আহ, সবার স্কুল জীবনই বিভিন্ন কারণে খুব স্পেশাল, আমারও তাই। আমার নিজের একটা মানে মানে when I look back, আমার যে সময়, আমার যে ব্যাপারে আমার সবচেয়ে কি বলবো, আহ, একটু নিজেকে এক অর্থে লাকি বা একটু প্রিভিলেজড বলা যেতে পারে মনে হয়, তার একটা বড় কারণ হচ্ছে আমি যে স্কুলে পড়েছি, আমি একটা অত্যন্ত কসমোপলিটন পরিবেশের মধ্যে বড় হওয়ার সুযোগ পেয়েছি। যেটা কিনা মানে ওখানে আমি যে স্কুলে পড়েছি সেখানে, যদিও সেটা সেই অর্থে ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, কিন্তু সেখানে ন্যাচারালি বাঙালি বেশি সংখ্যায় সবাই ছিল। আবার হিন্দি ভাষী অনেক বন্ধু বান্ধব, বিভিন্ন ধর্মের, মানে হিন্দু, সকল হিন্দু পরিবার থেকে আসা, মুসলমান পরিবার থেকে আসা, কিছু খ্রিস্টান অ্যাংলো ইন্ডিয়ান পরিবার থেকে আসা বন্ধু বান্ধব, আমরা ছেলে মেয়ে সবাই একসাথে বড় হওয়ার সুযোগ পেয়েছি। তো পরবর্তীকালে এখন যখন এই সমাজে মিশি বা সমাজটাকে দেখি, এই সমাজটা যেরকম, এই আমাদের দেশটা যেরকম, আমার স্কুলের ক্লাসরুমটা ঠিক সেরকমই ছিল। তো সেইটা আমার, মানে এখন যখন ভাবি তখন আমার মনে হয় যে ওইটা আমার ফরমেশনের ক্ষেত্রে, আমি আমি এখন আমার যে মূল্যবোধ বা আমার যেগুলো বিশ্বাস, এই মূল্যবোধ বা বিশ্বাসগুলো এই জায়গায় আসার ক্ষেত্রে এইটারও একটা ভূমিকা থেকেছে বলে আমার মনে হয় একসময়। স্কুলের পর আপনি গেলেন কলেজে, এবং হুম। সেখানে এই যে জার্নিটা, সেখানকার যাওয়া, সেই সময়তে কি আপনার রাজনীতির সাথে সম্পৃক্ত হন, নাকি স্কুল জীবন থেকে একটু একটু করে জড়িয়ে পড়ছিলেন রাজনীতির সাথে? না, আমি আগ্রহী ছিলাম স্কুল জীবনে, কিন্তু আমি সেই অর্থে আমার সক্রিয় রাজনীতি করার কোনো সুযোগ হয়নি, ছিল না, আর সেটা করিনি। আমার কলেজে ভর্তি হওয়ার পর থেকেই সেটা শুরু। সেটা শুরু। তো এই যে কলেজে গিয়ে আপনি যখন সাউথ পয়েন্ট স্কুল থেকে বেরোলেন, একদম যেটাকে বলা হয় কেরিয়ার ওরিয়েন্টেড মানুষেরা সেখান থেকে বেরোন, এবং খুব ভালো কেরিয়ার হওয়ার সম্ভাবনা আছে। মানুষ মনে করেন যে সাউথ পয়েন্ট স্কুল থেকে বেরোনো মানে এবারে খুব ভালো একটা কলেজ থেকে পড়াশোনা করে একটা খুব বড় চাকরির দিকে হয়তো এগিয়ে যাবেন। আপনি চলে গেলেন রাজনীতির দিকে, কেন এটা, মানে কি ভাবনা থেকে? সেটা এইটা না কিছুটা হতে হতে হয়ে গেছে, এটা যে খুব একটা স্পেসিফিক একটা ভাবনা থেকে হয়েছে তা নয়। আমার বিশ্বাস সবার, মানে আমার মতো যারাই সর্বক্ষণের রাজনৈতিক কর্মী, সবার ক্ষেত্রেই তাই। কেউ তো আর কলেজের প্রথম দিন থেকে এটা ভাবে না, কিন্তু সেটা কাজ করতে করতে বিভিন্ন সময়, আমি তখন এসএফআই করতাম, পরবর্তীকালে এসএফআই তে আমার কিছু দায়িত্ব বাড়ে। 2011 যখন আমার সেটা 2011 বছর আমার কলেজ জীবন শেষ হয়ে যাওয়ার পরে, তারপরে সেবার ভোটে আমি প্রার্থী হই, পার্টি আমাকে ভোটে প্রার্থী হিসেবে লড়াই করার দায়িত্ব দেয়, ইত্যাদি করতে 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 একটা সময় গিয়ে হয়ে যায়। তবে আহ, আমি তখন যে কথাটা, আমার হয়তো একটা কথা বলা বাকি থেকে গেল, আমি জাস্ট সেটা এর সাথে যুক্ত করছি। আমার স্কুলে পড়ার সময় আমার যেরকম সেই অর্থে সক্রিয় রাজনীতি করার সুযোগ ছিল না, বা করিনি। তবে একটা যেটা হয়েছিল স্কুলে পড়ার সময়, আমাদের সেটা আমাদের কিছুটা স্কুলের যে সিলেবাস ছিল তারও গুণ বলতে পারেন, বা আমাদের যারা শিক্ষক আমাদেরকে ওই সময় পড়িয়েছিলেন তাদেরও পড়ানোর একটা বৈশিষ্ট্য বলতে পারেন, যে সেখানে বিশেষ করে সাহিত্য, হ্যাঁ সেখানে ধরুন সুকান্ত ভট্টাচার্যের কবিতা, মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প উপন্যাস, মানে এইগুলো, বা স্কুলে যখন টিচাররা পড়াতেন তখন বিভিন্ন কথার রেফারেন্সে বব ডিলানের গানের সাথে পরিচিত হই আমরা ক্লাসরুমে আমাদের টিচারদের কাছ থেকে, পরবর্তীকালে বাড়ি থেকে সেই গান শুনি ইত্যাদি। মানে এই সবকিছু মিলিয়ে
সেই অর্থে দলীয় রাজনীতি না হলেও একটা যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা একটা মতাদর্শগত একটা 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 কি বলবো একটা অ্যাপ্রোচ, সেইটা তৈরি হওয়ার ক্ষেত্রে আবার আমার স্কুল জীবনের একটা ভূমিকা আছে। আর যাই হোক, তারপর আপনি যেটা সর্বক্ষণের রাজনীতির কথা বললেন, সেটা তারপর তো মানে হতে হতে হয়ে গেছে আর কি, মানে সেটা তো আর একদিনের সিদ্ধান্ত নয়, একটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা। সেই, আচ্ছা, এই যে ধরুন রাজনীতিতে আসা এবং জড়িয়ে পড়া ধীরে ধীরে, তারপর আপনি যেটা বললেন যে তারপর আস্তে আস্তে এই সম্পৃক্ততা থেকেই সার্বক্ষণিক যে রাজনীতি সেটাতে চলে যাওয়া, এই সমস্ত ব্যাপারটা কোথাও কোনো বাধা আসেনি? কোথাও ঘর থেকে বা বাইরে থেকে কেউ বলেননি যে পড়াশুনো বাদ দিয়ে রাজনীতির অঙ্গনে কেন? কারণ এখন একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে যে পড়াশুনো যারা করে তারা বোধহয় রাজনীতি করে না, রাজনীতি যারা করে তারা বোধহয় পড়াশুনোর বাইরের মানুষ। এই জায়গাটা কিভাবে দেখছেন আপনি? না, সেটা একটা এসছে, সেটা সত্যি কথা বলতে এসছে তো বটেই। তবে আহ, সেটা ঠিক, যত না পড়াশোনা বাদ দিয়ে রাজনীতি কেন, তার থেকে বেশি ছিল যে ওই একটা টিপিক্যাল, আপনি এর আগে যেটা জিজ্ঞেস করলেন, যেটা সো কল্ড ক্যারিয়ার, মানে সেই ক্যারিয়ার বাদ দিয়ে রাজনীতি কেন, বিশেষ করে আমি যখন সক্রিয়, মানে কি বলবো সক্রিয় না, মানে আমি যখন সর্বক্ষণের রাজনৈতিক কর্মী হয়েছি, আহ, তখন আমাদের রাজ্যে বামপন্থী আন্দোলনের খুবই কঠিন একটা সময়। তখন আমাদের সরকার চলে গেছে, সরকারে বামফ্রন্ট নেই তখন। আমি আহ, সেই সময় এবং বামপন্থী আন্দোলন করতে গিয়ে আক্রান্ত হওয়ার, খুন হওয়ার ঘটনা প্রত্যেকদিন ঘটছে, আমাকেও আক্রান্ত হতে হয়েছে বহুবার, অনেককেই হতে হয়েছে, আমার থেকে অনেক বেশি অনেককে হতে হয়েছে, যাই হোক। তো আর সত্যি কথা বলতে, আমাদের একটা সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবারে কেউ তো চট করে ভাবে না যে ছেলে কি বাড়ির মেয়ে, তারা হচ্ছে ওই চাকরি টাকরি বাদ দিয়ে বা ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে কেউ কমিউনিস্ট পার্টি করবে। এটা তো মানে সর্বক্ষণের কর্মী হিসেবে কমিউনিস্ট পার্টি করবে, এটা তো কেউ ভাবে না। সেদিক থেকে দেখতে গেলে একটা তো মানে মানে বাবা মায়েদের বাবা মা সুলভ নিষেধ তো সেটা ছিলই, সে তো, সে আমার বিশ্বাস আমার আগেও যারা এসেছে তাদেরকেও ফেস করতে হয়েছে বাড়ি থেকে, হয়তো আমার পরে যারা আসবে তাদেরকেও ফেস করতে হবে। আপনারা যখন রাজনীতির সাথে জড়িয়ে পড়ছেন, শুধুমাত্র বাম রাজনীতি তো নয়, আপনাদের সামনে অনেক রকম পথ ছিল রাজনীতিতে বেছে নেবার জন্য, কিন্তু বাম রাজনীতিটাকেই কেন বেছে নিলেন? কি এমন সেই ছিল তার পদগুলো মধ্যে? সেই পদগুলো যত দেখেছি তত বাম রাজনীতির প্রতি আকর্ষণ বেড়েছে, বাকি পদগুলোকে যত দেখেছি। মূলগত তফাৎ বামপন্থার হিসেবে কি দেখবেন? বামপন্থার বলতে পারেন, বামপন্থার কতগুলো মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, বামপন্থার দৃষ্টিভঙ্গি, একটা সাইন্টিফিক টেম্পারামেন্ট, এইগুলো তো বামপন্থার প্রতি আমাদেরকে আকৃষ্ট করেইছে। এবং যত দিন গেছে দক্ষিণপন্থার যত হৃদয়হীনতা দেখেছি, তত বামপন্থাকে আরো বেশি মানে অবলম্বন বলে ভাবতে শিখেছি। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এখন দেখবেন একটা কথা চট করে শোনা যায় এই টেলিভিশনে বা ইত্যাদি ইয়েতে, আনন্দবাজার আনন্দবাজার লেখে, অনেকে লেখে যে আহ, মানে কমিউনিজম হ্যাজ ফেইল্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, বামপন্থা হচ্ছে ভুল প্রমাণিত হয়েছে, বামপন্থা ব্যর্থ হয়েছে, সমাজতন্ত্র ব্যর্থ হয়েছে। তা আমি ধরুন এক সময় ভাবি, বা আমি একদিন মানে আমাদের পশ্চিমবাংলার সবচেয়ে বলতে পারেন বড় চ্যানেল যেটা, তার যিনি এডিটর এবং অ্যাঙ্কার, তার সাথে আমার একদিন নিয়ে কথাও হচ্ছিল, আমি তাকে একটা ব্যক্তিগত আলোচনা, আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে এই যে তোমরা বলো যে পৃথিবীতে বামপন্থা ব্যর্থ, কি বলতে চাও বলো তো, যে পৃথিবীতে পুঁজিবাদ সফল? মানে পুঁজিবাদের সাফল্যটা কি দেখো পৃথিবীতে, পুঁজিবাদ কোথায় সফল? ধরো তোমাদের চ্যানেলেই তোমরা সপ্তাহে দুদিন কি 2 সপ্তাহে 2 দিন সন্ধ্যাবেলা এরম প্রোগ্রাম করো, দেখাও যে এইটা খাবেন না, ওইটা খাবেন না, সেইটা খাবেন না, এই খাবারে ভেজাল, ওই খাবারে কেমিক্যাল ওয়েস্ট মেশানো হচ্ছে, এই হচ্ছে বেবি ফুডে হচ্ছে কিছু এমন জিনিস এখন মেশানো হচ্ছে যেগুলো খেলে কিনা এমনকি বাচ্চাদের পরবর্তীকালে ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মিষ্টি খাবেন না, মিষ্টির তবকে এই থাকে, হ্যাঁ, চানাচুর খাবেন না, চানাচুরে ওই থাকে, ইউরিয়া সার থাকে ফলে, এই ফল খাবেন না, সেই ফল খাবেন না। এই যে তোমরা মাঝে মধ্যে এরকম টিভিতে তোমাদের চ্যানেলে প্রোগ্রাম করো, তো এইটাই কি পুঁজিবাদের সাফল্য? মানে মার্কস আজ থেকে কত বছর আগে লিখেছিলেন যে পুঁজিবাদ হচ্ছে এমন একটা দর্শন, এমন একটা ব্যবস্থা, যে ব্যবস্থা নিজের মুনাফার জন্য পৃথিবী ছারখার করে দিতে পারে। তার জন্য মার্কসকে নিজের জীবদ্দশাতেও সাথেও আক্রান্ত হতে হয়েছে, আজকেও মার্ক্সবাদকে আক্রান্ত হতে হয়। তুমি ভাবো তো, এটা যে এমন একটা সিস্টেম যে তোমরাই দেখাচ্ছ একটা একটা শিশু, সেই শিশুর খাদ্য বেবি ফুড, আমি তাতেও ক্যান্সারের উপাদান, মানে যেটা তার শরীরে ক্যান্সারের জন্ম দেবে, হাসতে হাসতে সেই উপাদান যোগ করে দিতে পারি যদি তাতে আমার প্রফিট ম্যাক্সিমাইজড হয়। তো এই ব্যবস্থাটা কি সফল? মানে এটা কি আমরা সফল ব্যবস্থা হিসেবে ধরবো? তার সাথে আমার যখন এই কথাটা হচ্ছিল, এটা আজ থেকে বেশ
বছর দুয়েক আগেকার কথা। আপনি আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, গোটা পৃথিবীতে আজকে ধরুন ভিয়েতনামের মতো একটা দেশ কি কিউবার মতো একটা দেশ, এত ছোট ছোট দেশ, তারা করোনার পাট কবে চুকিয়ে ফেলে এখন দিব্যি স্বাভাবিক জীবনে ফিরে এসছে। আর আমেরিকার মতো দেশ, ফ্রান্সের মতো দেশ, ইটালির মতো দেশ, এই মোদির ভারতবর্ষ প্রত্যেক দিন লাশ কুড়োতে হচ্ছে। তো এটাই কি পুঁজিবাদের সাফল্য? তো কেন হচ্ছে? কারণ আমি গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখছি যে পৃথিবীর প্রতিটা নিউক্লিয়ার সুপার পাওয়ার দেশে আজ ভেন্টিলেশন মেশিনের অভাব। সে আপনার আমেরিকা থেকে শুরু করে, জার্মানি থেকে শুরু করে, ব্রিটেন থেকে শুরু করে, এদিকে ভারত, পাকিস্তান, এইসব বড় বড় দেশ, এই সমস্ত দেশ অন্য দেশের নাগরিককে মারার জন্য কত তোড়জোড়, কত আয়োজন করেছে গত কয়েক দশকে। অ্যাটম বোম বানিয়েছে, নিউক্লিয়ার বোম বানিয়েছে, এই বানিয়েছে, সেই বানিয়েছে। যে নিজের দেশের নাগরিককে বাঁচানোর জন্য যথেষ্ট হাসপাতাল, যথেষ্ট পরিমাণে ভেন্টিলেটর মেশিন, যথেষ্ট পরিমাণে ডাক্তার তৈরি করা, তা করেনি। তো এটাই তো হচ্ছে মানে এটা হচ্ছে পুঁজিবাদের মার্কশিট। আর অপর দিকে বামপন্থার মার্কশিট আছে ভিয়েতনামে, কিউবাতে। ওইটুকু দেশ, কিউবা, ইতিহাসে কোনোদিন অন্য দেশে সেনাবাহিনী পাঠায়নি, কিন্তু নিয়মিত অন্য দেশে ডাক্তার পাঠিয়ে যাচ্ছে অন্য দেশের মানুষকে বাঁচানোর জন্য। তো এইগুলোকে যত দেখেছি তত বামপন্থাকে একটা মানে অটোমেটিক চয়েস মনে হয়েছে। বামপন্থার সাথে থাকতে থাকতে ছাত্র আন্দোলন থেকে যুব নেতৃত্ব, যুব নেতৃত্ব থেকে একেবারে ভোটের ময়দানে এবং সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে ভোটের ময়দানে, এই যে একটা জার্নি, এই জার্নিতে বামপন্থী রাজনীতি করতে গিয়ে কখনো কোনো বাধার সম্মুখীন হয়েছেন, এলাকা স্তরে বা রাজ্য স্তরে বা অন্য কোথাও? না দেখুন, বাধা সে তো যা, মানে আমি যেটা বললাম আপনাকে এর আগে, যে গত 10 বছর ধরে, 12 বছর ধরে তো পশ্চিমবাংলায় এমন কোনো বামপন্থী কর্মী নেই যাকে কোনো না কোনো বাধার সম্মুখীন এক বা একাধিকবার হতে হয়নি। সেটা সবাইকেই হতে হয়েছে, আমাকে হতে হয়েছে। আমি সেগুলোকে খুব একটা বড় করে দেখি না, সেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয়। তবে আমি আপনাকে এ প্রসঙ্গে একটা কথা বলি। দেখুন, কোনো একটা ভোটে কনিষ্ঠতম প্রার্থী হওয়াটাকে আমি খুব বড় ব্যাপার মনে করি না, কারণ যে কোনো ভোটেই কেউ না কেউ কনিষ্ঠতম প্রার্থী হবে, কেউ না কেউ মানে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রার্থী হবেন, এটাই স্বাভাবিক। ইনসিডেন্টালি আমি একটা ভোটে ছিলাম, কিন্তু আপনি যদি সাধারণভাবে আমাকে ছাড়াও এরকম দেখেন, ধরুন তারপরের বা 2011-এ আমি কনিষ্ঠতম প্রার্থী ছিলাম, না, সেবার আমি আমি যে ছাড়াও আরো কারণে অনেক তরুণ আমি প্রার্থী ছিল, যে আমাদের কারণে কুল। এই কথাটা বললাম, আমি যে কারণে এই কথাটা বললাম, অনেকেই বলে থাকেন যে বামপন্থী বলতেই, কমিউনিস্ট পার্টি বলতেই সকলে বুড়ো। অনেকে তো এমনও বলেন যে পলিট ব্যুরোতে পৌঁছতে গেলে আগে বুড়ো হতে হয়। তো এই ধরনের যে চালু কথাগুলি বাজারে আছে, সেখানে দাঁড়িয়ে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে কমিউনিস্ট পার্টির থেকে মনোনীত হওয়া, টিকিট পাওয়া, এই জায়গাটা কিভাবে সহজ আমি হলো? ওটাই আপনাকে বলছি, 2011-এ হুম। যেরকম সর্বকনিষ্ঠ প্রার্থী বামপন্থীদের মধ্যে থেকে ছিল, 2016-তেও কিন্তু তাই ছিল। বাবু সোনা সরকার ছিল আমাদের নদিয়ার, ও ছিল সর্বকনিষ্ঠ প্রার্থী। ওর থেকে কয়েক মাসের বড় ছিল ইব্রাহিম। ইব্রাহিম তো জিতলেও ভোটে, পাঁশকুড়ায় আমাদের এখন এমএলএ, পশ্চিমবাংলার সবচেয়ে কম বয়সী এমএলএ। তা আপনি যদি দেখেন যেগুলো কিন্তু নিয়মিত বামপন্থীদের মধ্যে থেকেই হয়েছে। তার থেকে বড় কথা হচ্ছে, আমার ক্ষেত্রেই বলুন, বাবু সোনার ক্ষেত্রে বলুন, ইব্রাহিমের ক্ষেত্রে বলুন, কি আমাদের আরো এরকম যারা তরুণ প্রার্থী অনেক জায়গাতে ছিলেন, তো সবার ক্ষেত্রেই আপনি দেখবেন কেউই কিন্তু কোনো বাবা ঠাকুরদার পরিচয় প্রার্থী হয়নি। আমাদের কারোরই কোনো পলিটিক্যাল ফ্যামিলি নয়, পলিটিক্যাল এমন কোনো মানে বংশ পরিচয় নেই যে বংশ পরিচয়ের জোরে যে আমি অমুকের ছেলে, অমুকের নাতি, অমুকের অমুক পিসির ভাইপো বলে প্রার্থী হয়ে গেছি। এটা কিন্তু সুতরাং বামপন্থীদের ক্ষেত্রে কিন্তু এই যে এই পরিবারবাদ, এই বংশবাদ, নেপোটিজম, যেটা ভারতবর্ষের রাজনীতিতে যে এখন সিনেমায় নেপোটিজম নিয়ে এত কথা হচ্ছে, হ্যাঁ, ভারতবর্ষে রাজনীতির থেকে বেশি নেপোটিজম তো আর কোথাও নেই। আপনি যদি দেখেন ভারতবর্ষ 70 বছরের ইতিহাস, হ্যাঁ, কিন্তু বামপন্থীরা কিন্তু একমাত্র পলিটিক্যাল ফোর্স ভারতবর্ষে যারা এইটার বাইরে। এক, দ্বিতীয় কথা, আপনি যেটা বললেন যে বামপন্থী মানেই বুড়ো, আমাদের নেতা সিপিএম এর নেতা মানে বয়স্ক। সিপিএম এর নেতাদেরকে বয়স্ক চট করে বলে চালিয়ে দেওয়া যায়, তার কারণটা হচ্ছে সিপিএম এর নেতারা অন্যান্য দলের নেতাদের মধ্যে চুলে রং করে ঘুরে বেড়ায় না বলে। হ্যাঁ, তো ধরুন আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের নেতাদের বয়স বেশি আর তৃণমূলের নেতাদের বয়স খুব কম। ধরুন ওদের তো সবাই মাথায় চুলে রং করে বেড়ায় বলে ওদের বয়স কম মনে হয়। ধরুন আমি বলছি সুদীপ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, দিব্যি মাথা ভর্তি কালো চুল ছিল, কালো দাড়ি ছিল। তা ভদ্রলোক একদিন জেলে ঢুকলেন, জেলের ভেতর চুলে রং করার ফেসিলিটি নেই। যেদিন জেলে ঢুকেছিলেন মাথার একটা চুল সাদা ছিল না, কয়েকদিন পরে যখন জেল থেকে বেরোলেন মাথার একটা চুল আর কালো ছিল না। তা আমাদের তো এই সমস্ত ব্যাপার নেই, ওই কারণে আমাদের ব্যাপারে আমাদের ক্ষেত্রে এটা বলা সহজ যে এরা তা তো নয়। এবং আমি শেষ যে কথা বলবো এই প্রসঙ্গে, দেখুন, আপনি মনে করুন একটা কোম্পানিতে হচ্ছে এক কর্মচারী হিসেবে যোগ দিয়েছেন এবং মানে ওখানে চাকরি পেয়েছেন। তারপর বিভিন্ন স্তরে নিজের যোগ্যতা প্রমাণ করতে 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 একটা সময় কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরে ঢুকতে পেরেছেন। তাহলে আপনি যে বয়সে গিয়ে বোর্ড অফ ডিরেক্টরে ঢুকবেন, আর একজন মনে করুন সে কোম্পানির মালিকের ছেলে বলে তার বাবা তাকে বিলেত থেকে এমবিএ পড়িয়ে এনে বোর্ড অফ ডিরেক্টরে বসিয়ে দিল,
তো সে যে বয়সে বোর্ড অফ ডিরেক্টরে ঢুকবে, দুটো তো তফাৎ থাকবে। বামপন্থী, এই যে আপনি পলিট ব্যুরোর কথা বললেন, সিপিএম এ তো কেউ বাবার ছেলে হয়ে পলিট ব্যুরো মেম্বার হয় না, কি মানে পিসির ভাইপো হয়ে পলিট ব্যুরো মেম্বার হয় না, কি অমুকের মেয়ে বলে পলিট ব্যুরো মেম্বার হয় না। যে কোনো বামপন্থী নেতা তিনি বিভিন্ন মানে একদম গ্রাসরুট লেভেল প্রত্যেকজন, এটা আমাদের পার্টির মানে সীতারাম ইয়েচুরি থেকে শুরু করে মানে আপনার পাড়ায় যে যিনি ব্রাঞ্চের সদস্য তার ক্ষেত্রে তিনি অবধি প্রত্যেকের ক্ষেত্রে এটা সত্যি। এটা জ্যোতি বসুর ক্ষেত্রেও সত্যি, বুদ্ধদেব ভট্টাচার্যের ক্ষেত্রেও সত্যি, এটা আমার ক্ষেত্রেও সত্যি, যে প্রত্যেকে একটা গ্রাসরুট লেভেল থেকে শুরু করে বিভিন্ন স্তরে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব তাকে পার্টি দেয়, এবং সেই দায়িত্ব সামলাতে সামলাতে সে এক এক সময় একটা স্তরে দায়িত্ব পালন করে। সুতরাং এই যে ন্যাচারাল কোর্স অফ এসকালেশনে একজন যে বয়সে পার্টির সর্বোচ্চ একটা নিয়ামক সংস্থায় যাবেন, সেন্ট্রাল কমিটিতে বা পলিট ব্যুরোতে, তো কেউ যদি এখন এখন অভিষেক ব্যানার্জি কি তৃণমূলের সেই বয়সে সর্বোচ্চ লিডারশিপে আসবে না, কিন্তু পিসির ভাইবা বলে হয়েছে, তো শুরুই করেছে ওখান থেকে। আমাদের ক্ষেত্রে তো আর তা নয় ব্যাপারটা। ঠিক তাই, ঠিক তাই। আমি একটু চলে যাব আমাদের কমেন্ট বক্সের দিকে। একের পর এক বন্ধুরা যুক্ত হয়েছেন, দর্শক বন্ধু তাদের কমেন্ট জানাচ্ছেন। রয়েছেন শুক্লা চক্রবর্তী, প্রত্যয় চিত্রকর, রয়েছেন রাজর্ষি বসু, রয়েছেন অনিশ মিত্র। অনিশ মিত্র বলছেন 2021-এ একটাও সিট হবে তো দাদা, এরকম একটা প্রশ্ন তিনি করছেন, কি বলবেন আপনি? সে দেখা যাবে, একুশে দেখা যাবে, এখন থেকে বলে ভেবে কি হবে। আবার তবে রাজর্ষি এবারে বসু হয়তো বলছেন হাল। এমন কিছু হলো হয়তো যা কিনা মানে আহ, মানে কি বলবো এখন, সাম পিপল আর প্রেজেন্ট মানে উড বি প্লেজেন্টলি সারপ্রাইজড, মানে এখন কল্পনাও করতে পারছেন না, কল্পনা থেকে সাফল্য আসলো, তাই তো, তাও তো হতে পারে, আমরা তার জন্যই চেষ্টা করছি সবটাই মানুষের হাতে। 100 বার। আবার আরো অনেকে রয়েছেন এখানে। সঞ্জয় রয় বলছেন শুভ সন্ধ্যা। প্রত্যয় চিত্রকর বলছেন আশা রাখি এবার 7% থেকে বেড়ে অন্তত 15%-এ আসবেন। জিয়ারুল হক সরকার বলছেন দাদা দয়া করে আমাদের পাশে দাঁড়ান, অনেক দিন হলো নতুন ভাবে শিক্ষক নিয়োগ হচ্ছে না, আমরা তো একবারও বসতেই পারলাম না, তাই দয়া করে নতুনদের পাশে দাঁড়ান দাদা। কি বলবেন আপনি 17 দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, যে পশ্চিমবাংলায় যে এসএসসি পরীক্ষা আজকে এরকম ভাবে বন্ধ হয়ে পড়ে আছে, এসএসসির ইতিহাস কি আপনার মনে থাকবে, বা আপনি হয়তো তখন খুবই ছোট, আমিও তাই, কিন্তু এই ইতিহাস আমাদের অনেকেরই জানা, অনেকের জানা নয়। একটা সময় আমাদের পশ্চিমবাংলায় তো এসএসসি ছিল না, সেই সময় স্কুলের ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ হতো। ওই সময় একটা অভিযোগ শোনা যেত খুব, বলা হতো যে মানে অনেক সময় আমাদের বিরোধীরা অভিযোগ করতেন যে পশ্চিমবাংলায় সিপিএম এর নেতা মন্ত্রীদের রেফারেন্স থাকলে স্কুলে পড়ানোর চাকরি পাওয়া যায়, না হলে চাকরি পাওয়া যায় না। একেবারে তো এই ধরনের জ্যোতিবাবু অভিযোগ ভীষণ ভাবে ছিল। ছিল ছিল জ্যোতিবাবু তখন রাজ্যের মুখ্যমন্ত্রী। খোঁজ খবর নিয়ে দেখা গেল, দেখলেন জ্যোতিবাবু যে এই অভিযোগ বহু ক্ষেত্রে মিথ্যে হলেও অনেক ক্ষেত্রে এই অভিযোগটা সত্যি। যেহেতু স্কুলগুলোতে পরিচালন সমিতির মাধ্যমে শিক্ষক নিয়োগ হচ্ছে, এবং তখনকার যে রাজনীতির যে ডিনামিক্স আমাদের রাজ্যে, তাতে প্রায় সব স্কুলেরই পরিচালন সমিতির মাথায় বামপন্থী নেতা কর্মীরা রয়েছেন সেই সময়, ম্যানেজিং কমিটি ইলেকশনে জিতে। তো অনেক ক্ষেত্রে এই জিনিস ঘটছে যে কোনো ছেলে কোনো মেয়ে, সে হয়তো কলেজে এসএফআই করতো, কি পাড়ায় ডিওএফআই করে, কি তার হয়তো কোনো মামা কাকা কেউ সিপিএম করে, তো হ্যাঁ, কোনো একটা স্কুলে ভ্যাকেন্সি হয়েছে, সে একটা রেকমেন্ডেশন নিয়ে সেখানে আগে চলে গেল, তার হয়ে একটা সুপারিশের ফোন চলে গেল, সে গিয়ে আগে চাকরি পেয়ে গেল। অনেক ক্ষেত্রে এই জিনিস ঘটছে। এটা ঘটছে দেখে জ্যোতি বসু কি করলেন, একটা কলমের খোঁচায় একটা কলমের খোঁচায় গোটা পশ্চিমবাংলার প্রতিটা স্কুলের প্রতিটা পরিচালন সমিতির হাত থেকে রাতারাতি শিক্ষক নিয়োগের অধিকার কেড়ে নিলেন। এবং তারপরে কোনো কংগ্রেস পরিবারের ছেলে মেয়েকে, কি কোনো তৃণমূল, কি কোনো বিজেপি পরিবারের ছেলে মেয়েকে আটকানোর জন্য নয়, এই পশ্চিমবাংলার একজনও সিপিএম পরিবারের ছেলে মেয়ে যাতে স্কুলে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো বাড়তি সুবিধা না পায়, সেইটা নিশ্চিত করার জন্য 97 সালে জ্যোতি বসু এই রাজ্যে স্কুল সার্ভিস কমিশন তৈরি করলেন। তবে 97 থেকে 2010, 14 বছরে যেমন আমাদের রাজ্যে 14 বার দুর্গাপুজো হয়েছে, যেমন 14 বার ভাইফোঁটা হয়েছে, 14 বার ঈদ হয়েছে, 14 বার মহরম হয়েছে, 14 বার ক্রিসমাস হয়েছে, তেমন আমাদের রাজ্যে 14টা এসএসসি পরীক্ষা হয়েছে, কাউকে বলে দিতে হয়নি। এবং এখন দেখবেন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া এবং গাছের পাতা শালক সংশ্লেষ করতে পারে না। কিন্তু বামফ্রন্ট সরকারের আমলে এই যে প্রত্যেক বছর হাজার হাজার ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে এবং চাকরি পেয়েছে স্কুল সার্ভিস কমিশনে, তারা কেউ জ্যোতি বসুর অনুপ্রেরণাতেও চাকরি পায়নি, তারা কেউ বুদ্ধদেব ভট্টাচার্যের অনুপ্রেরণাতেও চাকরি পায়নি। এরা নিজের মেধায়, নিজের পরিশ্রমে, নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, কোনো মুখ্যমন্ত্রীর বাবার দয়ায় চাকরি পায়নি। বামফ্রন্টের সাফল্য কি সেখানে?
এই ছেলে মেয়েগুলোর মেধা, তাদের যোগ্যতার প্রতি যাতে একটা সুবিচার, একটা ন্যায় বিচার হয়, সেইটুকু ব্যবস্থা চালু রাখতে পেরেছিল বামফ্রন্ট। এটাই আমাদের সাফল্য। আজকে এতগুলো বছর হয়ে গেল আমাদের রাজ্যে এসএসসির পরীক্ষা বন্ধ। আজকে আমাদের পাড়ায় পাড়ায় খারাপ লাগে দেখলে, প্রতিটা পাড়ায় দেখবেন, এটা আপনার পাড়ার ক্ষেত্রে সত্যি, আমাদের পাড়ার ক্ষেত্রে সত্যি, যারা আমাদের এখন আলোচনা শুনছে প্রত্যেকে পাড়ার ক্ষেত্রে সত্যি। এবং পাড়ায় পাড়ায় এখন একটা বাহিনী তৈরি হয়েছে, প্রতিটা পাড়ায় দেখবেন কিছু ছেলে মেয়ে আছে, কিছু ছেলে পুলে, হ্যাঁ, দেখবেন কোনো কাজ করে না, কোনো চাকরি বাকরি করে না, কোনো ব্যবসা পত্র করে না, বাড়ির অনেক টাকা আছে সেই টাকায় চলছে, তাও না, সাধারণ পরিবারের, আমার আপনার মতো সাধারণ ঘরের সাধারণ ছেলে মেয়ে, হ্যাঁ, যে কোনো কাজ নেই, একটাই কাজ, সকালবেলা ঘুম থেকে উঠে একটা বাইক নিয়ে বেরিয়ে যাবে, পাড়ার তৃণমূলের কাউন্সিলর কি, তার পঞ্চায়েতের মেম্বার কি, পাড়ার তৃণমূলের যে মাতব্বর আছে তার বাড়ি, তো তাকে বাইকের পেছনে ঘুরিয়ে সারাদিন টোটো কোম্পানি করবে পাড়ায়, হ্যাঁ। এবং এদের চেহারা দেখবেন প্রত্যেকটার হচ্ছে ওই হাতের 10টা আঙুলের মধ্যে 6টা কি 7টা আঙুলে 7-8টা আংটি, হ্যাঁ, গলায় চেন, হাতে চেন, হ্যাঁ, টাইট টাইট টি শার্ট পরবে আর জিন্স পরবে, আর প্রত্যেকের একটা করে ভয় কমিউনিস্ট পালসার নয় পার্টির বুলেট বাইক আছে। কমিউনিস্ট পার্টির অনেকের হ্যাঁ, হাতেও কিন্তু আংটি আমি দেখেছি, এবং অনেক না ক্ষেত্রে না অনেক ছাত্র নেতার হাতেও মাদুলি দেখা গেছে। হ্যাঁ না, আমি আংটি বা মাদুরি সে ভগবান মানে কি জ্যোতিষ মানে, আমি সেই প্রসঙ্গে বলছি না। আমি বলছি যে একটা, এবং এরাও যে আংটিগুলো পড়ছে সব যে ওই আপনার জ্যোতিষের দেওয়া ওই গোমেদ পলা মুক্ত সেই সব না, মানে এমনি কেতমারা আংটি আর কি। হ্যাঁ, হয় না হিন্দি সিনেমায় যেরকম পড়ে ওরকম পড়ে হচ্ছে ঘুরে বেড়াবে, কোত্থেকে টাকা আসছে, কে টাকা দিচ্ছে, বাইকে কে তেল ভরে দিচ্ছে কেউ জানে না, চাকরি করে না, কিচ্ছু করে না, কিন্তু এমন রাজার হালে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, যে আচ্ছা আচ্ছা লোক হচ্ছে মানে পরিশ্রম করে উপার্জন করে এরকম আহ, হচ্ছে লাইফস্টাইল লিড করতে পারে না। তা এই প্রতিটা দেখুন কারোর একটা হচ্ছে সিন্ডিকেট চালায়, এখানে কোথায় প্রমোটিং করে, কোথায় ইনভেস্টমেন্ট ফেলছে, এই করছে সেই করছে। যে পঞ্চায়েত ভোট হলো 2 বছর আগে, পঞ্চায়েত ভোটে ভোটে এত ভায়োলেন্স, এত কিছু হলো, তাই নিয়ে আমরা এত আলোচনা করলাম, এত নিন্দা সমালোচনা সবকিছু হলো। একটা জিনিস ভাবুন তো, এই ছেলে মেয়েগুলো কারা, মানে এই ছেলেগুলো কারা যারা এই ভায়োলেন্সটা করলো? এরা তো কেউ আর তো ইরাক আফগানিস্তানের টেররিস্ট নয়, হ্যাঁ, এটা তো দুবাই থেকে দাউদ ইব্রাহিম পাঠায় নিয়ে এদের, এটা তো আমার আপনার মতো সাধারণ পরিবারের, এই পশ্চিমবাংলা সাধারণ ঘরের সাধারণ ছেলে। আজ থেকে কয়েক বছর আগে এদের অন্য চেহারা ছিল। আজকে আজকে এমন অবস্থা হলো কেন বলুন তো এই ছেলেগুলোর? এরা তো সাধারণ পরিবারের ছেলে, এরা তো কেউ মায়ের পেট থেকে ক্রিমিনাল হয়ে জন্মায়নি। এরা তৃণমূল করতে গেছিল, ঠিক আছে, ভেবেছিল হয়তো এই চাকরি বাকরি নেই ভাতে, এরা তৃণমূল করছে, কিছু যদি কাজের ব্যবস্থা হয়। তো তৃণমূল নেতাগুলো পারতো না যে এদের জন্য একটা সুস্থ জীবনের ব্যবস্থা করতে, এদেরকে একটা চাকরি বাকরি পাইয়ে দিতে? চাকরি বাকরি না পাওয়া কারণ থেকে একটা 100 দিনের কার্ড করে দিল, জব কার্ড করে দিল, কিছু করে দিল, এরা পরিশ্রম করতো, করে উপার্জন করতো, করে সংসার চালাতো, তারপর যেহেতু তৃণমূলের মিটিং মিছিলে যেতে অসুবিধা নেই কিছু, তা করলো না। কি করলো? এই সাধারণ পরিবারের সাধারণ ছেলেগুলোকে হাতে করে ক্রিমিনাল তৈরি করে। হ্যাঁ, এই যে আজ এসএসসি নিয়ে আমাদের এই ভাই প্রশ্ন করলেন, আমি এই প্রসঙ্গে এটা বলছি যে কি করবে বলুন তো রাজ্যের ছেলে মেয়েরা? হয় বাইরে চলে যেতে হবে, নাহলে এই রাজ্যে এই সমস্ত মস্তানি করে বেড়াতে হবে, নাহলে খেয়ে পড়ে বাঁচতে তো হবে কাউকে, কেউ তো আর না খেয়ে মরতে চায় না, বাঁচতে তো হবে। কি করবে এই ছেলেগুলো? হাতে করে ক্রিমিনাল তৈরি করলো। এদের হাতে একটা, এক হাতে একটা বেআইনি অস্ত্র ধরিয়ে দিল, আর এক হাতে একটা মদের বোতল ধরিয়ে দিল, আর পকেটে একটা করে তৃণমূলের ঝান্ডা গুঁজে দিল, গুঁজে দিয়ে বললো যে এই নিয়ে তাহলে তোর ব্যবস্থা পথটা করে কি? দিচ্ছে, চলে যাবে। পথটা কি, কিভাবে ফেয়ার বাঁচবেন রিক্রুট এই বন্ধুরা? ফেয়ার রিক্রুটমেন্ট শুরু করা। আমরা বলছি যে 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 হাতগুলোতে তৃণমূল কংগ্রেসের নেতারা হচ্ছে বেআইনি অস্ত্র আর এই মালের বোতল ধরিয়েছে, সেই হাতগুলোতেই আমরা চাকরির এমপ্লয়মেন্ট ধরাতে চাই। এবং এটা কিন্তু আমরা যে এমনি বলার জন্য বলছি তা নয়, এটা তো আমরা চিরকাল করে এসেছি। আমি আপনাকে এসএসসির কথা যে কারণে বললাম, 97 থেকে 2010 অনেক অভাব অনটন আছে পশ্চিমবঙ্গে, তার তো ঘটনা তো যাচ্ছে, তো প্রত্যেক বছর এসএসসির পরীক্ষা হতো, টেটের প্রাইমারি টেটের পরীক্ষা হতো, আপনার পিএসসির পরীক্ষা হতো, সেখানে একটা ফেয়ার রিক্রুটমেন্ট হতো। এবং এইগুলো হওয়ার পাশাপাশি যে ছোটখাটো প্রাইভেট ফার্ম, মাঝারি প্রাইভেট ফার্ম, বড় বড় প্রাইভেট কোম্পানি, সেক্টর 5 তৈরি হয়েছে পশ্চিমবাংলায়। এই সেক্টর 5-এর চেহারা ভাবুন তো। আজকে আমি দেখেছি, আমার বাড়ি দক্ষিণ কলকাতায় কসবায়, আমার চোখের সামনে এটা দেখা, মানে ওই সময় না, মানে আপনি অফিস আওয়ার্স ছেড়ে দিন, এই এই এখন ধর আপনার সাথে কথা বলছি, এখন রাত্রির 8:30 বাজে, তো এই সময়গুলোতে রুবির কাছ থেকে সেক্টর 5-এ যে বাসগুলো যেত, সেক্টর 5-এর বাসে ফুটবোর্ডে পা রাখার জায়গা পাওয়া যেত না, এত ভিড় থাকতো। 24 ঘন্টা সেক্টর 5-এ কাজ হতো, 8 শিফট 9 শিফটে, মানে 8 ঘন্টা 9 ঘন্টা শিফটে, একটা শিফট শেষ হলো, বেরিয়ে গেল, পরের শিফটে কাজ শুরু হলো, তারা আবার বেরোলো, আবার পরের শিফটে কাজ শুরু হলো। কি চেহারা ছিল সেক্টর 5-এ! আজকে আপনি দুপুরবেলায় ওই সকাল 9টা 10টা 11টার সময় সেক্টর 5-এ যান, ফাঁকা রাস্তা প্রত্যেক দিন, মানে শুকিয়ে যাচ্ছে সেক্টর 5টা। ইনফোসিস থেকে শুরু করে, বিপ্রো থেকে শুরু করে, আইবিএম থেকে শুরু করে, একটার পর একটা কোম্পানি তারা হচ্ছে ঝাঁপ বন্ধ করে চলে যাচ্ছে। আমাদের আপনি হলদিয়া বন্দরের দিকে তাকান। আরেক দর্শক বন্ধু মনিকা জানা, তিনি বলছেন এসএসসি কিংবা আপার প্রাইমারি যে পরিমাণ দুর্নীতি হয়েছে ও যার
পাকাপোক্ত প্রমাণ রয়েছে আপারের ক্ষেত্রে। প্লিজ আপনারা এর প্রতিকার করুন। মানুষ প্রতিকার চাইছেন আপনাদের কাছে। প্রতিকার তো আমরাই করবো। দেখুন, প্রতিকার তো আমরাই করবো। আমরা তো এটাই বলছি, দেখুন তৃণমূলের এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে। তৃণমূল হচ্ছে এখন মানে এখন তৃণমূলের অবস্থা কি বলুন তো, ছোট 1 টাকার কয়েনের মতো। না, সরকার ব্যান করেনি কিন্তু পাবলিক আর নিচ্ছে না। ওদের তো যা হওয়ার হয়ে গেছে, কিন্তু কথাটা হচ্ছে এখন যদি বিজেপি যেতে ওদের জায়গায়, তাহলে দেখছেন আজকে তৃণমূল কংগ্রেসের যে নেতারা ওই এসএসসি তে আর প্রাইমারিতে চাকরি পাইয়ে দেবো বলে আপনাদের কাছ থেকে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা ঘুষ নিয়েছে, তারা কালকে বিজেপির পার্টি অফিসে গিয়ে বিজেপির উত্তরীয় পরে বিজেপির নেতা হয়ে বসে যাবে। এখন দেখছেন তো আমাদের পশ্চিমবাংলার রাজনীতিটা এখন একটা অলিখিত নিয়ম হয়ে গেছে। আজ যাকে ক্যামেরার সামনে ঘুষ নিতে দেখবেন, কালকে তাকে বিজেপির পার্টি অফিসে ক্যামেরার সামনে পোজ দিতে দেখবেন দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে। যদি বিজেপিকে ভোট দিয়েছে মানুষ, যদি বিজেপি জিতেছে, তাহলে তৃণমূল কংগ্রেসের এই চোরগুলো বিজেপির নেতা হয়ে বসে যাবে। আর যদি বামপন্থীরা জিতেছে, তাহলে এই তৃণমূল কংগ্রেসের এই চোরগুলোকে মারতে মারতে নিয়ে গিয়ে জেলে ঢোকাবো আমরা, এবং তারপরে এদের এই এই 2 নম্বরই সম্পত্তি, জমি বাড়ি যা বানিয়েছে গত 10 বছরে, তারপরে এদের গায়ের জামা কাপড় খুলে বাজারে বিক্রি করে নিলাম করে সেগুলোকে, জনগণের টাকা আমরা জনগণকে ফেরত দেবো। কোন তৃণমূল কংগ্রেসের নেতা কালকে জার্সি বদলে সিপিএম এর মাথায় বসে যেতে পারবে না। এটা কিন্তু মানুষ জানেন, যারা আমাদেরকে ভোট দেন না, যারা আমাদেরকে সমর্থন করেন না, তারাও এটা জানেন যে আমাদের পার্টি অফিসের দরজায় পাহারাদার বসানো আছে এই ব্যাপারে। কোন চোর দুর্নীতিগ্রস্ত আমাদের পার্টিতে ইতিহাসে কোনোদিন আমাদের পার্টিতে ঢুকে নেতা হতে পারেনি অন্য দল থেকে এসে। তথাগত রামবনাথ তিনি বলছেন, কমরেড অনেকেই বলে নো ইন্টারেস্ট ইন পলিটিক্স, এটা নিয়ে কি বলবেন? অনেকেই বলেন যে নো ইন্টারেস্ট ইন পলিটিক্স। আজকাল ফেসবুকের যে পলিটিক্যাল যে স্ট্যাটাস, সেখানেও এরকম ধরনের লেখা ঘোরে, কি বলবেন আপনি? আমার তো এটা এক কথায় বলার ব্যাপার না, তবে আমরা যখন ছাত্র আন্দোলন করতাম তখন একটা স্লোগান আমরা বলতাম, এবং সেটা এখনো বলা হয়, আমাদের আগেও বলা হতো, আজও বলা হয়, ইভেন পলিটিক্স ডিটারমাইন্স ইউর ফিউচার, ইউ মাস্ট ডিটারমাইন দ্য পলিটিক্স। কেউ তো আর সাত করে রাজনীতি করে না। এই যে কোভিড এর সময় বাড়ি থেকে বেরোতে বারণ করতো, সেই সময় যে আমাদেরকে মিটিং মিছিল করতে হচ্ছে, আমাদের কেউ শখ হয়েছে বলে করেছি? আমাদের কি প্রাণের মায়া নেই? শুধু তো মিটিং মিছিল নয়, আপনারা কমিউনিটি কিচেন থেকে শুরু করে মোড়ে মোড়ে মানুষের পাশে দাঁড়ানো, যেখানেই দেখা গেছে বামপন্থী ছাত্র যুবরা এগিয়ে রয়েছেন, তারপরেও বিভিন্ন জায়গায় মিডিয়াতে, টিভিতে তাদের দেখতে পাওয়া যাচ্ছে না, কি বলবেন? হ্যাঁ, সেটা তো আনফরচুনেট। সেটা তো এগুলোকে যাতে দেখতে না পাওয়া যায় সেই ইন্টারেস্ট নিয়েই তো মিডিয়া টিভি চলে, কি করা যাবে। আমাদের আরেক বন্ধু তিনি বলছেন, দাদা সিপিআইএম কবে ফিরবে? ধরুন আপনার অন্য টিভি বলতে পারেন, বা হ্যাঁ আমি যেটা বলছিলাম, আমি সেই কারণেই তো আপনাদের ধরুন অন্য টিভি বলতে পারেন, বা এই ধরনের সিটিজেনশিপ জার্নালিস্ট ইনিশিয়েটিভকে আমরা সবসময় এখন আমাদের পার্টির পক্ষ থেকে আমরা এনকারেজ করি। কারণ আমরা মনে করি যে কর্পোরেট মিডিয়া যেভাবে বিক্রি হয়ে গেছে, তাতে অল্টারনেট মিডিয়াটাই হয়তো সলিউশন। কিন্তু সেখানেও তো পক্ষপাতের অভিযোগ আসছে, আমি আসবো সেই প্রশ্নে। তার আগে আমাদের এক দর্শক বন্ধু বলছেন, দাদা সিপিআইএম কবে ফিরবে? আমি এখন স্টুডেন্ট, কিন্তু আমি কি জীবদ্দশায় সেটা দেখে যেতে পারবো? বাবা, এরকম স্টুডেন্ট এত বয়স্কদের মতো প্রশ্ন করছে কেন? এখন যখন স্টুডেন্ট, তাহলে জীবদ্দশায় অনেক কিছু দেখবে, আরো ভালো খারাপ আবার আরেক দর্শক বন্ধু হয়তো তাকেই উত্তর দিয়েছেন, ইতিহাসের আরেক দর্শক বন্ধু হয়তো তাকেই উত্তর দিয়েছেন, ফিরবেই একদিন, বিশ্বাস রাখো, এইরকম। আবার আরেকজন তিনি বলছেন বিশ্বাস রাখলে হবে না, মানে উই হ্যাভ টু ওয়ার্ক ফর ইট। মানে কদিন আগে এরকমই একটি লাইভে আমি দেখছিলাম, আমরা অশোক ভট্টাচার্য আমাদের নেতা একটা অত্যন্ত দামি কথা বলেছেন। উনি বলেছেন যে বামফ্রন্ট ফিরবে না, বামফ্রন্টকে ফেরাতে হবে। ঠিক তাই, ওই কথাই বলছেন আমাদের আরেক দর্শক বন্ধু, যে সিপিআইএম ফিরবে না, সিপিআইএম কে ফিরিয়ে আনতে হবে, মানুষকে বোঝাতে হবে এবং বামপন্থার ভরসা রাখতে হবে, এই ধরনের কথা তিনি বলছেন। আচ্ছা, আমি একটা প্রশ্নে চলে যেতে চাইবো। কেরালায় আমরা দেখছি বাম যুব কর্মীদের রীতিমতো খুন হতে হচ্ছে কংগ্রেসের হাতে। আবার বাংলায় বামপন্থীরা ভাবছেন কংগ্রেসের সাথে জোট করবেন, এবং আমি বিভিন্ন জায়গায় দেখছি যেখানেই বাম কংগ্রেস জোটের কথা আসছে, সেখানে হাতটা আগে কাস্তে হাতুড়িটা পরে, পাশাপাশি ছবিতেও বাঁদিকে প্রথমে হাত পরে কাস্তে হাতুড়ি। এই যে ধরনের একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, যে বাম মার খাচ্ছে কংগ্রেসের হাতে কেরালায়, সেই বাম এখানে জোট করতে চাইছে কংগ্রেসের সাথে, কিভাবে সম্ভব? নিচুতলার কর্মীরা কি মেনে নেবেন? দেখুন, কথাটা হচ্ছে যে এটা পশ্চিমবাংলার পরিস্থিতিতে জোট নয়ের বাইরে আমি বলছি যে কেরালাতে যে ঘটনা ঘটেছে, তা হচ্ছে এমনিতেই পলিটিক্যাল ভায়োলেন্স এই আধুনিক পৃথিবীতে, আধুনিক সমাজে সভ্যতার লক্ষণ নয়। পলিটিক্যাল ভায়োলেন্স থেকে বেরিয়ে আসতেই হবে। এবং আমি
এই পশ্চিমবঙ্গ বা যে কোনো এসবের বাইরে গিয়ে আমি আপনাকে বলছি, বা বাম কংগ্রেস প্রসঙ্গ বাদ দিয়ে, যে কেরালাতে অসংখ্য বামপন্থী কর্মীদেরকে গত কয়েক বছরে আরএসএস এর হাতে খুন হতে হয়েছে। গোটা ভারতবর্ষ দেখেছে কেরালাতে কিভাবে বামপন্থীরা আরএসএস এর হাতে খুন হয়েছে, কিন্তু খুন হয়েও বামপন্থীরা কিভাবে আরএসএস এর বিরুদ্ধে লড়াই করছে ওখানে, এবং কেরালাকে আরএসএস মুক্ত রাখতে পেরেছে। কেরালায় আরএসএস এখন কাজ করতে পারেনি। সেখানে যদি কংগ্রেস এখন মনে করে যে ওখানে কংগ্রেস নিজেদেরকে ভারতবর্ষে সেকুলারিজমের প্রতি কমিটেড একটা দল হিসেবে তুলে ধরে, তারা বিভিন্ন সময় বলেন যে বিজেপি আমাদের, আরএসএস আমাদের শত্রু, এবং ঐতিহাসিকভাবে আমরা আরএসএস এর বিরুদ্ধে লড়ে এসেছি। যাই হোক, সেটা নিয়ে অনেক, এটা তাদের এই দাবি অনেক ক্ষেত্রে সত্যি, অনেক ক্ষেত্রে আবার তাই নিয়ে সমালোচনার সুযোগ আছে, আমি সেসবের মধ্যে যাচ্ছি না। কিন্তু যে কথাটা হচ্ছে যে তারপরে যদি কংগ্রেস আজকে মনে করে, আজকের দিনে দাঁড়িয়ে কেরালাতে কংগ্রেস এই যে ভূমিকাটা পালন করেছে, যে একজন মানে আরএসএস এর বিরুদ্ধে এত বড় একটা পলিটিক্যাল অপোনেন্ট যে বামপন্থীদেরকে খুন করছে, এটা তো আরএসএস কে সাহায্য করা হচ্ছে। সুতরাং আমি বলছি যে পশ্চিমবাংলার আহ প্রশ্নের বাইরে গিয়েও আমি বলছি যে আরএসএস এর হাতে যাদেরকে খুন হতে হচ্ছে, কোথায় তাদের পাশে দাঁড়াবে, তা না করে আরএসএস এর কাজটাকে ওখানে আরো দু কদম এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা তো নিশ্চিতভাবে এর তো কৈফিয়ত ইতিহাসের কাছে দিতেই হবে কংগ্রেসকে এই ভূমিকার জন্য। এটা তো কখনোই সমর্থনযোগ্য নয়। এবং আমার বিশ্বাস তাই কংগ্রেসের মধ্যে যে অসংখ্য মানুষেরা রয়েছেন যারা কিনা সত্যি মনে প্রাণে আরএসএস বিরোধী, তারা কখনো এই কংগ্রেসের এই ভূমিকাকে, এই যে আমাদের দুজন কমরেডকে খুন হতে হয়েছে, এটাকে সমর্থন তারাও করতে পারেন না। আমরা দেখতে পাচ্ছিলাম কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভীষণ ভাইরাল হয়ে গেছিল, যেখানে একজন মানুষ প্রশ্ন করছেন, একজন দর্শক প্রশ্ন করছেন যে এসএসসি কবে হবে, বয়স হয়ে গেল। আর উত্তরদাতা বলছেন যে বয়স যদি হয়ে যায় তাহলে বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করুন, এসএসসির কথা কেন ভাবছেন। এই যে একটা মানসিকতা, যে সকলকে বাদ দিয়ে চলা বা সকলকে জিনিসটাকে হালকা করে দেওয়া, কি বলবেন? না, আমার মনে হয় যে যিনি উত্তর দিয়েছেন দেবাংশু, তৃণমূলের লিডার, ও এই কথাটা বলেছে আমি দেখলাম। আমার মনে হয় যে দেবাংশুটা অত্যন্ত অনেস্ট উত্তর দিয়েছে, কারণ দেবাংশুটা কার্যত স্বীকার করে নিয়েছে যে আমাদের সরকার আমলে আর এসএসসি পরীক্ষা হবে না। সুতরাং এসএসসির কথা ছেড়ে দিন, এবার বার্ধক্য ভাতার কথা চিন্তা করুন। এটা কিন্তু বেসিক্যালি দেবাংশু এটা ঘোষণা করে দিয়েছে যে তৃণমূল থাকতে এসএসসি হবে না, এক। দ্বিতীয় কথা হচ্ছে, আহ আমি খালি দেবাংশুকে এটা মনে করাবো, ওর সাথে দেখা হলো যে ভাই তোমাদের সময় তো এসএসসির আশা ছেড়ে যে বার্ধক্য ভাতা চাইবো, তো বার্ধক্য ভাতাও তো ঠিক করে পাওয়া যায় না, তার জন্যও তো বার্ধক্য ভাতার টাকা থেকেও তো তৃণমূলের নেতারা কাটমানি খেয়ে যায়। তৃণমূল হচ্ছে এমন একটা দল যে এদের নেতাগুলো মরে গেলেও, এরা মরে ভূত হয়ে গেলেও শ্মশানের কাঠ চুরি করে পয়সা কামাবে। তো এই আমি চোরেদের আমি আমলে না এসএসসি হবে, আর না বার্ধক্য ভাতার টাকাও তো ঠিক করে বাড়িতে পৌঁছাবে না, এটা হচ্ছে সমস্যা। আমি এখান থেকে চলে আসতে চাইবো, এসএসসির কথা উঠছে, শিক্ষকদের কথা উঠছে, স্বাভাবিকভাবে শিক্ষানীতি নিয়েও প্রশ্ন উঠবেই। যে জাতীয় শিক্ষানীতি প্রবর্তন হলো, অনেকেই বলছেন যে ভারতবর্ষের ইতিহাসে অনেক দিন পর এই যে একটা নতুন পদক্ষেপ, এই নতুন পদক্ষেপটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় এই নতুন পদক্ষেপ কতটা ছাত্র দের সপক্ষে যাবে, কতটা আমাদের দেশের ছাত্র সমাজের পক্ষে যাবে? দেখুন, এটা হচ্ছে না, এটা 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 এত অল্প পরিসরে বলা খুব শক্ত। এটা এত ভাস্ট একটা ব্যাপার। 34 বছর পরে নতুন একটা শিক্ষানীতি গ্রহণ করা হলো ভারতবর্ষের ক্ষেত্রে। ভারতবর্ষে একটা নতুন শিক্ষানীতির দরকার ছিল, এটা ঘটনা। সময়ের সাথে, যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষা এবং শিক্ষার কতগুলো অ্যাপ্রোচকে হচ্ছে আরো আধুনিকীকরণ করা, বৈজ্ঞানিকীকরণ করার দরকার ছিল। কিন্তু আহ আহ, এই যে ড্রাফট যে শিক্ষানীতিটা প্রপোজ করা হয়েছে, তো তার পরতে পরতে আপনি যদি খোঁজেন, হয়তো কয়েকটা ভালো কথাও আছে, আপনি যদি খুব ফেয়ারলি ইয়ে করেন। কিন্তু কথাটা হচ্ছে, আবার এরই পরতে পরতে এমন কতগুলো ক্ষতিকর প্রস্তাবনা আছে যেগুলো কিনা আরএসএস বিজেপির যে দর্শন একটা শিক্ষাকে কেন্দ্র করে, বা বাজারের দর্শন, একদিকে বাজারের একটা দর্শন, একটা বাজার অর্থনীতির দর্শন, যে শিক্ষা কিছু লোকের হবে, শিক্ষা সবার হবে না। এবং তার সাথে আরএসএস বিজেপির যে একটা পার্টিকুলার ধর্মীয় শিক্ষা বা ইত্যাদি, একটা একটা বিজ্ঞানকে মাইথোলজি দিয়ে রিপ্লেস করা শিক্ষা, তার কতগুলো, হ্যাঁ, সংস্কৃতকে চাপানো ইত্যাদি কতগুলো ব্যাপার রয়েছে। আমি খালি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, এই যে ধরুন এই শিক্ষাতে, এই শিক্ষানীতিটা কিভাবে অনেক ক্ষেত্রে মানে বাজারের পুঁজির দর্শনকে কার্যত প্রমোট করার ক্ষেত্রে। আমি আপনাকে ধরুন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এই যে বলছে যে 4 বছরের গ্রাজুয়েশন, বলছে যে আমেরিকান সিস্টেম অফ এডুকেশনের সাথে কম্পেয়ার করছে, 4 বছরের গ্রাজুয়েশন। প্রথম কথা হচ্ছে, আমেরিকান সিস্টেম অফ এডুকেশন যে পৃথিবীতে খুব আইডিয়াল সিস্টেম অফ এডুকেশন, এটা তো আজ অব্দি কোনো শিক্ষাবিদ এটা বলেননি। যদি বলতেন তাহলে আমেরিকাতে এত ছেলে মেয়ে প্রত্যেকদিন এডুকেটেড হচ্ছে, তারপরও আমেরিকাকে ভারতবর্ষের আহ, লোকজনকে মোটা মাইনে দিয়ে ওখানে নিয়ে গিয়ে সিলিকন ভ্যালিতে কাজ করাতে হতো না। হ্যাঁ, সুতরাং এই গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে ধরুন গ্রাজুয়েশনকে 3 বছরের বদলে 4 বছর করা, মানেটা বুঝতে পারছেন? মানেটা হচ্ছে যে শিক্ষিত বেকার, আমরা তো গ্রাজুয়েটদেরকে ভারতবর্ষের
শিক্ষিত বেকার হিসেবে ধরা হয় যে যতক্ষণ না একজন গ্রাজুয়েট চাকরি পাচ্ছে, মানে আপনাকে আপনার শিক্ষিত হওয়াটাকে আরো 1 বছর এক্সটেন্ড করে দিল। মানে মানে যে ছেলেটা 2020 সালে কলেজে ভর্তি হয়ে 2023-এ গ্রাজুয়েট হয়ে সরকারের কাছে চাকরি চাইবে, তাকে যেন 23-এ আর চাকরি চাইতে না পারে, সে যেন 24-এ গিয়ে চাকরি চায়। হ্যাঁ, মানে চাকরি নেই, লোককে চাকরি দিতে পারছে না বলে তাদের শিক্ষা, তাদের ডিগ্রিটাকে 1 বছর এক্সটেন্ড করে 1 বছর পিছিয়ে দিয়ে ভারতবর্ষের যুব সমাজকে চাকরি পাওয়ার ক্ষেত্রে হচ্ছে তাদেরকে আরো মানে লম্বা দৌড়ে নামিয়ে দিল। সরকারের দায় কিছুটা কমে গেল। সুতরাং এরকমও কতগুলো ব্যাপার রয়েছে যেগুলোকে নিয়ে আমার মনে হয় যে এটাকে নিয়ে একটা খুব আহ, বড় আকারে উম, একটা আলোচনা, ডিবেট ইত্যাদি ডিসকাশন এগুলো প্রয়োজন। আজকে আমরা দেখতে পেলাম যে একটি রক্তদান শিবির হাওড়ায়, সেখানে একদল দুষ্কৃতী তাণ্ডব করে গেল। রক্তদান শিবিরের মতো একটা জায়গা, সেখানে এই ধরনের তাণ্ডব, কি বলবেন আপনি? কি বলবো বলুন, যাই এটা কি মানুষের পর্যায়ে পড়ে যে একটা রক্তদান শিবিরে এটা করে? এটা তো, যাই হোক, ওরা মানে তৃণমূলকে নিয়ে আর কি বলবো, মানে আমি ওদেরকে নিয়ে কিছু কথা বলতেও ঘেন্না করে। মানে ওরা হচ্ছে মানে কি বলবো, সন্ত্রাস করতে 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 সেন্স অফ প্রপোর্শনটাও চলে গেছে। মানে কোথায় সন্ত্রাসটা করতে হয় আর কোথায় করতে নেই সেই বোধটুকু নেই। আজ ধরুন পশ্চিমবাংলাতে গত 10 বছরে আমরা সরকারে নেই, কিন্তু পশ্চিমবাংলাতে গত 10 বছরে এমন একটা রোববার যায়নি যে রোববার পশ্চিমবাংলাতে অন্তত পক্ষে 50টা জায়গায় গোটা রাজ্যে বামপন্থী দল বা বিভিন্ন বামপন্থী সংগঠন রক্তদান শিবির না করেছে। তো গত 10 বছর ধরে আপনি যদি পশ্চিমবাংলার ব্লাড ব্যাঙ্কগুলোর দিকে তাকান, সরকারি হাসপাতালগুলোর দিকে তাকান, সরকারি ব্লাড ব্যাঙ্কগুলোর দিকে তাকান, ব্লাড ব্যাঙ্কগুলোতে চলছে বামপন্থীদের রক্তদান শিবির থেকে যাওয়া রক্তে। নাহলে রক্তদান শিবির হয় কোথায় পশ্চিমবাংলায়? বামপন্থী ছাড়া আর কে করে? কিছু এবং কিছু ক্লাব সংগঠন, সামাজিক সংগঠন, তারাও যে রক্তদান শিবির গুলো করে, আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে বামপন্থী মানুষজন সেই সমস্ত ক্লাব সংগঠন বা সামাজিক সংগঠনগুলোতে জড়িয়ে আছে। এটা তো ঘটনা যে পশ্চিমবাংলাতে রক্তদান আন্দোলন বামপন্থীরাই আজকে এই জায়গায় নিয়ে গেছে। তো এই যে হাওড়াতে যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা তোরা অ্যাটাকটা করেছে, সেই তো রক্তটা তো যেত কোনো সরকারি ব্লাড ব্যাংকেই যেত। সেখান থেকে তো মানে এই মমতা ব্যানার্জি, আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, ওনার দপ্তরের অধীনে সরকারি ব্লাড ব্যাংক, সেখানেই রক্তটা যেত, সেই রক্তটাকে যাওয়াটা আটকে দিল। হ্যাঁ, তো মানে কতটা নির্বোধ, কতটা ঘৃণ্য হলে আমাদের কেউ এ এক কাজ দর্শক করতে পারে। বন্ধু বলছেন যে প্রাইভেট হসপিটালগুলো মানুষকে লুটে খাচ্ছে, কোভিড পরিস্থিতিতে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, কিছু বলুন, তিনি বলছেন। আমি খালি কি শুধু একটা বলবেন? কথাই বলছি, এখন ওই যে যখন এই প্রাইভেট ট্রেন, এই ট্রেনকে এখন যখন বেসরকারিকরণ করার কথা এলো না, তখন অনেকে বলছেন না যে ঠিক আছে বেসরকারি হোক, টিকিটের একটু দাম বাড়ুক, বেসরকারি হোক, কিন্তু পরিষেবা ভালো পাবো। তাদেরকে অনুরোধ করবো প্রাইভেট হাসপাতালগুলোর দিকে তাকান। আজকে আপনি ভাবছেন যে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাটা আপনার সাধ্যের বাইরে চলে গেছে, এটা আপনি বুঝতে পারছেন। অন্যদিকে ভাবছেন যে রেলওয়ে প্রাইভেটাইজ হলে আপনি বেঁচে যাবেন। আজকে যে চোখের জল প্রাইভেট হাসপাতালকে নিয়ে ফেলতে হচ্ছে, কালকে সেই চোখের জলটাই কিন্তু প্রাইভেট রেলওয়েজকে নিয়ে ফেলতে হবে। এটা থেকে শিক্ষা নিন। সেই বেসরকারি হলে আবার পরিষেবা ভালো হয় না, পরিষেবা পাবো তবে তো ভালো আর খারাপের প্রশ্ন। আবার আরেকজন বন্ধু বেসরকারি হলে রাজীব রাজ পরিষেবাটাই রাজীব রাজ সান্যাল, তিনি বলছেন কোনো গ্যারান্টি আছে তোমাদের কাছে? তোমরা সরকারে আসলে কোনো দুর্নীতি হবে না? আমরাও তো চাই সব ভালো হোক, বাট কনসার্ন তো সব পলিটিক্যাল পার্টিকে নিয়েই আছে। হয়তো নেই। ধরুন, আমি না এটা আপনার ভয়েসটা ব্রেক করলাম, আমি পুরো প্রশ্নটা শুনতে পেলাম না। উনি সম্ভবত এটা জিজ্ঞেস করছেন যে তোমরা মানে আমরা সরকারে আসলে দুর্নীতি হবে না তার কি গ্যারান্টি আছে? আমরা তো ঠিক তাই, সরকারে ঠিক। থাকতে দুর্নীতি হয়নি, এটা তো, এই প্রশ্ন তো আমরা পরীক্ষিত। 34 বছরে তো গভর্নমেন্টের কোনো স্ক্যাম হয়নি। ভারতবর্ষে দেখাতে পারবেন এরকম একটা সরকার? 3 মাস সরকার চালিয়ে যে কোনো স্ক্যাম করেনি এরকম দল পাওয়া যায় না ভারতবর্ষে। কিন্তু কিন্তু সেখানে এত আমরা চৌত্রিশ কিছুর বছর সরকার পরেও, চালিয়েছি আমাদের। তো একটা বড় অংশের মানুষ আপনাদের সাথে নেই, এবং বড় অংশের ছাত্র যুবরাও আমরা যদি দেখি তাহলে অনেক ক্ষেত্রে আপনাদের পাশে নেই। কি বলবেন আপনি, কেন এই অবস্থা? না, না থাকাটা আনফর্চুনেট। মানে কেন, সেটা এক কথায় বলা যায় না দেখুন কেন এই অবস্থা। তবে তার পেছনে যেমন আমাদেরও অনেক ব্যর্থতা রয়েছে, তেমন আবার একটা একচেটিয়া প্রচার, সবকিছু যারা আমরা মোকাবিলা করতে পারিনি। অনেক ক্ষেত্রে হয়তো আমাদের কথাগুলো ঠিক, কিন্তু কথাগুলো আমরা যেভাবে বলেছি, আমাদের বলার ধরনটা মানুষের কাছে কথাগুলোকে পেনিট্রেট করায়নি, তা এইসবও আছে। কিন্তু এই যে বড় অংশের ছাত্রছাত্রী বা বড় অংশের মানুষ আমাদের পাশে না থাকার মূল্য যে খালি আমরা দিচ্ছি তা নয়, তার মূল্য তো মানুষও দিয়েছেন, সাধারণ মানুষও দিয়েছেন। তো বামফ্রন্ট 10 বছর
সরকারের নেই, তেমন আবার এটাও তো ঘটনা যে 7 বছর এসএসসি বন্ধ। তো সুতরাং এর মূল্য কি খালি একা বামপন্থীদেরকে দিতে হয়েছে? বারে বারে আমরা শুনেছি যে বামপন্থীরাই মূলত ছিল স্বাধীনতা সংগ্রামের সামনের দিকে, এবং সেখানে এই বিজেপি, আরএসএস বা এই জাতীয় ভাবনা চিন্তার যে মানুষ, তাদের অবদান কিন্তু কোনোদিনই সেভাবে ছিল না। সেলুলার জেলের ফলকে পরিবর্তন আসছে বলে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, যদিও কোনো মেন স্ট্রিম মিডিয়া থেকে সে খবর এখনো দেখা যায়নি। আপনারা কি বলবেন, এরকম কোনো খবর কি আপনাদের কাছে আছে? না, আমি এটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তবে এটা কতটা ঠিক জানতে হবে। যদি এরকম কিছু হয় তাহলে আপনাদের তরফ থেকে কি কোনো প্রতিবাদ থাকবে? 100 বার। দেখুন, সেলুলার জেলের নাম ওই হচ্ছে সাভারকারের নামে করা, ওখানে সাভারকারের মূর্তি বসানো, আন্দামান এয়ারপোর্টের নাম সাভারকারের নামে করা। আমরা তো সেই সময় এগুলোরই বিরোধিতা করেছিলাম। এই সেলুলার জেলে কত বিপ্লবীর ফাঁসি হয়েছে, কত বিপ্লবী ওখানে আমাদের বাংলার এত এত বিপ্লবী ওখানে, আলিপুর বোমা মামলার যারা আসামি তারা থেকে শুরু করে, গণেশ ঘোষ থেকে শুরু করে হচ্ছে এরা সব উল্লাস দত্ত থেকে শুরু করে কত বিপ্লবীরা ওখানে ছিলেন, যারা কিনা মানে ব্রিটিশের সাথে আনকম্প্রোমাইজিং লড়াই করে গেছেন। হুম। এবং তাদের সবার স্মৃতির প্রতি অপমান করে একটা ব্রিটিশের পায়ে ধরে ক্ষমা চেয়ে মুচলেখা দিয়ে ছাড়া পাওয়া একটা লোকের নামে আন্দামান এয়ারপোর্টের নামকরণ করেছিল বাজপেয়ী সরকার। তা আমরা তো এই সবকিছুরই হচ্ছে চিরকাল বিরোধিতা করেই এসেছি, সে তো বিরোধিতা করবো তো বটেই। সেই আমরা যেটা দেখতে পাচ্ছি, অনেকে যে কথা বলছেন যে লেফট পার্টিরা রাস্তায় কেন কম নামছে, ইউথরাও তো চাইছে কিছু লিডার্সদের নিয়ে রাস্তায় নামতে, কিন্তু কেন তারা নামছেন না? এরকম কি কোনো কিছু আপনাদের সামনে আছে? আমার মনে হয় উনিও সেই প্রশ্নে, সেটা সেই ফাঁদেই পড়েছেন, প্রচার মিডিয়ার ফাঁদে। নাকি কি বলতে চাইবেন আপনি? সত্যি রাস্তায় কম নামছেন আপনারা? সেটা বোধহয় না, রাস্তায় নামছে না এটা বোধহয় ঠিক না। রাস্তায় নামাটা মেন স্ট্রিম মিডিয়ায় খবর হয় না, সেটা ঠিক। তবে যাতে যাতে মেন স্ট্রিম মিডিয়ায় খবর না হওয়াটা, যাতে রাস্তায় আমাদের নামার খবর, মানে মেন স্ট্রিম মিডিয়া খবর করছে না বলে আমাদের রাস্তায় নামার খবর মানুষ জানতে পারছেন না, এই সমস্যাটা যত তাড়াতাড়ি কাটিয়ে ওঠা যায় তার জন্যই আমরা চেষ্টা করছি অল্টারনেট মিডিয়াতে কিভাবে আরো বেশি করে আমাদের প্রেজেন্সটাকে তুলে ধরা যায়। ঠিক তাই। এই মুহূর্তে বঙ্গ সিপিএমের আসলে কি মুখকে জানেন তো, ধরুন এরকম প্রশ্ন আমফানের উঠে সময়, আসছে। আমি এক সেকেন্ড একটা হুম, কথা বলে নিই, এক হুম। সেকেন্ড। সেটা হচ্ছে যে আমফানের সময় মনে করুন, ধরুন কান্তি গাঙ্গুলি ওইভাবে পড়ে থাকলেন ইয়েতে, সুন্দরবনে, সেই নিয়ে তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ জানলো, কিন্তু কোন মেন স্ট্রিম মিডিয়ায় খবর হয়েছে বলুন তো কান্তি গাঙ্গুলির এই কাজটা? আর সেখানে দিলীপ ঘোষের বাড়ির সামনে একটা গাছ পড়েছে, তো সে দিলীপ ঘোষ নিজের বাড়ির সামনে একটা গাছের সামনে একটা হাতে একটা কুড়ুল নিয়ে পোজ দিচ্ছেন, সেটা খবরে ছেয়ে গেল মেন স্ট্রিম মিডিয়া। এই পথে চলছে মেন স্ট্রিম মিডিয়া। তো সেখানে তো তাই আমরা রাস্তায় নামছি না, এটা ঠিক নয়। আমাদের রাস্তায় নামাটা টিভিতে দেখাচ্ছে না। বঙ্গ সিপিএম এর মুখ কে হতে চলেছেন এমন প্রশ্ন আসছে কমেন্ট বক্সে। আবার অনেকে বলছেন সুশান্ত ঘোষ, তার কি অবস্থা হলো, তিনি কোথায় আজকে, তাকে কেন দেখতে পাচ্ছি না? কি বলবেন? না দেখুন, মুখকে সেটা তো এখন তো আমাদের তো এইভাবে আমি কি করে বলি বলুন, আমি অত বড় নেতা নই আমাদের পার্টি যেটা আমি এখানে বসে বলে দিতে পারবো। তবে ডেফিনেটলি সেটা ভোটের আগেই সেটা নিশ্চয়ই মানুষ, মানে আহ, মানুষের সামনে নিশ্চয়ই সেটাকে রাখা হবে এবং সেটা জেনেই মানুষ ভোট দেবেন বিশ্বাস। আর সুশান্ত ঘোষের প্রশ্নে, দেখুন সুশান্ত ঘোষের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে ওনার বিরুদ্ধে তো তৃণমূলের কতগুলো আপনারা জানেন, তৃণমূল সরকারের কতগুলো মামলা আছে, যে মামলার ফলে উনি একটা মানে মিথ্যা মামলায় জেলেও ছিলেন, এই সমস্ত কঙ্কাল ফঙ্কাল সব ইয়েতে। তারপরে এখন মানে বেল পেয়েছেন, লড়াই করে সুপ্রিম কোর্ট অব্দি লড়াই করে সে বেল ছিনিয়ে আনতে হয়েছে, কিন্তু যেটা এখনো আদালতের নির্দেশ রয়েছে, রায় রয়েছে যে নিজের জেলা যেটা সুশান্ত দার পশ্চিম মেদিনীপুর, সেখানে ঢুকতে পারবে না সুশান্ত ঘোষ। তো আদালতের রায়, এবং সুতরাং এখানে তো এটা তো আমাদের কারোর হাতে না। এটা তো ভালোই হতো যদি আহ, এই ক্লসটা না থাকতো এবং সুশান্ত দার যদি নিজের জেলায় গিয়ে সক্রিয়ভাবে ওখানে পার্টির দৈনন্দিন কাজকে লিড করতে পারতেন। কিন্তু আমরা নিশ্চয়ই আমরা চাইবো যাতে, আমরা চেষ্টাও করছি সেটা, যাতে মামলাটা, যাতে আদালত যাতে এই ক্লসটা তুলে নেয়। এত বছর, 10 বছর হতে চললো প্রায়, এটা যাতে তুলে নেয় এবং ও যাতে, আপনি রাজনীতি বলছেন নিজের বাড়িতে ফিরতে পারছে না, যে এত বছর হয়ে গেল, একমাত্র যেদিন কোর্টে হিয়ারিং থাকে সেই দিনটা বাদ দিয়ে পশ্চিম মেদিনীপুরে ঢুকতে পারে না। হ্যাঁ। তো যার সেই ফলে এটা তো আমাদের কারোর হাতে নেই। তো আমরা সবাই চাই যে উনি যাতে ওখানে গিয়ে ঠিক করে করতে পারেন, কিন্তু আমাদের এক বন্ধু, তিনি বলছেন, লেটস সি। বৈশাখী দত্ত, তিনি বলছেন একটা সময় ওয়েস্ট বেঙ্গলের সব কলেজে এসএফআই ছিল, আজ সেখানে এসএফআই এর মেম্বাররা কোথায় গেল? তারা কি আদৌ আর রাজনীতি করছে?
এমন একটা প্রশ্ন আসছে, কি বলবেন আপনি? আপনি তো এসএফআই এর সাথে আপনার জড়িত ছিলেন, আপনার কেন্দ্রীয় ভয়েসটা নেতৃত্বে ছিলেন। আপনার ভয়েসটা একটু কেটে গেল, আমি প্রশ্ন করে শুনতে পারলাম না, আরেকবার বলুন। প্রশ্নটা এরকম ছিল যে একটা সময় পশ্চিমবঙ্গের অধিকাংশ কলেজগুলোতে এসএফআই ছিল, অথচ এখন তারা কোথায় গেল? তারা কি আদৌ রাজনীতি আর করছেন? না, কলেজে তো ভোট হয় না, মানে এটা না, এখন এসএফআই যারা এখনকার লিডার রয়েছেন তারা এটা ভালো বলতে পারবেন, এটা আমার পক্ষে বলাটা ঠিক উচিত নয়, সম্ভব নয় অতটা ওইভাবে। তবে আমি একজন সাধারণ মানুষ হিসেবে যা দেখতে পাচ্ছি তা হচ্ছে আমাদের রাজ্যে তো কোনো কলেজ এখন আর ভোট হয় না। মানে ভোট হবে তবে তো সেখানে ইউনিয়ন থাকবে, আর কোথায় এসএফআই জিতলো কি তৃণমূল ছাত্র পরিষদ জিতলো, এই ছাত্র পরিষদ জিতলো, আলাদা কথা। ভোটই তো নেই কলেজে, আর তো কাউকে লড়তেই দেওয়া হয় না। কলেজের একদম ইউনিয়ন শেষ রুম গুলো তো এখন মুহূর্তে মদের আড্ডা হয়ে গেছে, এগুলো তো একদম আর। শেষ মুহূর্তে আপনাকে জিজ্ঞেস করব যে এই যে এত প্রতিবন্ধকতার কথা উঠে এলো, সেখানে প্রতিরোধ গড়তে কতটা সফল হবে কমিউনিস্ট পার্টি বাংলায়? প্রথম। দ্বিতীয়ত, যে কথা বারবার উঠে এলো যে মেইন স্ট্রিম মিডিয়া আপনাদেরকে সামনে আনছে না, আপনারা অল্টারনেটিভ মিডিয়াকে কতটা শক্তিশালী করতে সক্ষম হচ্ছেন, বা কি প্ল্যান আপনাদের, কিভাবে আপনারা মানুষের সামনে আপনাদের কথা রাখবেন? দুটি প্রশ্নে যদি আমরা বলেন। আমরা চেষ্টা করছি সক্ষম, মানে যতটা আরো শক্তিশালী করা যেতে পারে। আমি এই প্রসঙ্গে বলছি, যারা আমাদের এই কথাটা শুনছেন, আপনি এবং আরো যারা আছেন আমাদের সাথে এই মুহূর্তে, তাদেরকেও বলছি যে আপনারাও যদি মনে করেন, কেন দেখুন এটা তো ফেসবুকে স্ট্রিমিং হচ্ছে, যারা এটাকে শুনছেন এখন আমাদের এই আলোচনাটা সবাই ফেসবুক ইউজার। আমি তাদেরকেও বলছি, তাদের মধ্যেও যারা হচ্ছে বামপন্থীদের সাথে কোনোভাবে কাজের সাথে যুক্ত হতে চান, অনেকেই হয়তো চাকরি করে ব্যবসা করে তারা হয়তো আর অতটা সময় দিয়ে উঠতে পারেন না, কিন্তু তারা যদি মনে করেন যে তারা দিনের একটা সার্টেন সময়, সেটা আধ ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, বিভিন্ন কাজের মধ্যে কিছুটা সময় বার করে আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করতে চান, আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে। মানে সেটা আমার সাথে বা আমাদের যে পার্টির যে কোনো কারোর সাথে হচ্ছে ফেসবুকে বা কোনোভাবে যোগাযোগ করুন। এবং ডিজিটাল মিডিয়ামে সিপিএম এর কাজের থেকে যদি আপনারাও ভলেন্টিয়ার করতে চান, আমরা খুবই ভালো হয়, তাহলে আমরা সবাইকে নিয়েই কাজটা করতে চাই। আমরা সেদিকে আমরা চেষ্টা করছি, আমরা জোর দিচ্ছি, এবং আমাদের পার্টির ফেসবুক পেজ, আমাদের পার্টির ইউটিউব চ্যানেল ইত্যাদি, টুইটার হ্যান্ডেল যেগুলো যেগুলো আছে, বা সরাসরি আমাদের পার্টির পেজ গুলো ছাড়াও আরো অসংখ্য এরকম ফেসবুক পেজ আছে, কি অনেকগুলো এরকম হচ্ছে চ্যানেল আছে, যারা কিনা বামপন্থীদেরকে নিয়ে খবর করছেন, তাদের কাজগুলোকে নিয়ে, বা একটা প্রোগ্রেসিভ অ্যাপ্রোচ থেকে এই সমাজের বিভিন্ন ঘটনাকে তুলে ধরার বা ব্যাখ্যা করার চেষ্টা করছে। তাদের সবাইকে আমরা সাহায্য করতে চাই, তাদের সাথে একটা সেতুবন্ধন করতে চাই। এরকম যারা যারা আপনারা মনে করেন যে এই ব্যাপারে আপনারা আমাদের সাথে একসাথে আমরা কাজ করতে পারি, কন্ট্রিবিউট করতে পারেন, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সবাইকে নিয়ে আমরা এই কাজটা করতে চাই, আর সবাইকে নিয়ে কাজটা করতে পারলেই এই কাজটা আমরা সবচেয়ে ভালোভাবে করতে পারবো। কমেন্ট বক্সে একের পর এক মানুষ তাদের মন্তব্য এবং প্রশ্ন রেখে যাচ্ছেন, হয়তো সকলের প্রশ্ন নিতে পারলাম না, সময় ভীষণ সংক্ষিপ্ত। বিশেষভাবে ধন্যবাদ জানাবো শতরূপ ঘোষকে, যিনি তার দরকারি বিভিন্ন টাইট শিডিউল, বিভিন্ন রকম কাজের মধ্যে থেকে এই সময়টুকু বের করেছিলেন আমাদের সাথে কথা বলবার জন্য। প্রাক্তন সর্বভারতীয় বাম ছাত্র নেতা শতরূপ ঘোষ, তিনি আমাদের সাথে এতক্ষণ ছিলেন। বিশেষভাবে ধন্যবাদ জানাই অন্য টিভির পক্ষ থেকে। আমার খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। শুভরাত্রি বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবার আবার কথা হবে আপনাদের সকলের সাথে, দেখা হবে অন্য টিভির পর্দায়। দেখতে থাকুন, চোখ রাখুন এখানে। বিদায়, শুভরাত্রি।